এক মাসের মধ্যে টানা 3 বার বন্যার কবলে সিলেট বিভাগ। উপর্যুপরি বন্যায় বিপর্যস্ত এই জনপদের মানুষের জীবনযাত্রা। কিন্তু কেন বারবার বন্যায় ডুবছে সিলেট? ভবিষ্যতে কি এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে? বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানবো আজকের স্টার নিউজ প্লাসে। সিলেট বিভাগের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে 2017 সালের বন্যার কথা। 2017 সালের মার্চ মাসের শেষ সপ্তাহে সিলেট বিভাগে আঘাত হানে প্রলয়ঙ্করী বন্যায়। সে বন্যায় এই বিভাগের সকল কৃষকের মূল যে ধান, বড় ধান, সেই বড় ধানের সম্পূর্ণ আবাদ বিনষ্ট হয়ে গিয়েছিল। মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে, একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল প্রায় লক্ষাধিক বাড়িঘর। দুই সালের বন্যায় সিলেট বিভাগের 50 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছিলেন। সেই 22 সালের বন্যার রেশ কাটাতে না কাটাতেই 2024 সালে গত মে মাসের শেষের দিন থেকে আমরা সিলেটবাসী আবারও বন্যার সম্মুখীন। ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছিল মে মাসের 26-27 তারিখে। সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে স্থল নিম্নচাপ হিসেবে পরিণত হয় এবং প্রবল বৃষ্টিপাত ঝরাতে থাকে। এরকম পরিস্থিতিতে ভারতের মেঘালয় রাজ্য, যেটা সিলেট বিভাগের ঠিক উত্তরে অবস্থিত, সেই মেঘালয় রাজ্যে প্রবল বৃষ্টিপাত রেকর্ড হয়। রিমালের প্রভাবে 29 মে সকাল থেকে 30 মে সকাল পর্যন্ত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 634 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। চেরাপুঞ্জি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিপাত প্রবণ এলাকা এবং সেই জায়গার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের প্রবল পাহাড়ির ঢল নেমে আসে সিলেট অঞ্চলে এবং এতে বন্যা কবলিত হয়ে পড়ে সিলেটের 5টি উপজেলা। সেই থেকে সিলেটে এই নতুন বন্যা পরিস্থিতির শুরু। সেই বন্যা পরিস্থিতি ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং আস্তে আস্তে সিলেট এবং সুনামগঞ্জের অনেকটুকু এলাকা প্লাবিত হয়। 16 জুন এবং 17 জুন চেরাপুঞ্জিতে আবারও প্রবল বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত 17 জুন ঈদুল আজহার দিনে সিলেট অঞ্চলকে দ্বিতীয়বারের মতো বন্যা প্লাবিত করে। দ্বিতীয় দফা বন্যা সিলেট, সুনামগঞ্জ ছাড়াও মৌলভীবাজার এবং হবিগঞ্জেরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছিল এবং এই বিভাগের 25 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছিলেন। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতি যখন কিছুটা উন্নতি হলো, বৃষ্টিপাত কিছুটা কমলো, তখন আবারও তৃতীয় দফা বন্যার সম্মুখীন হয়েছে সিলেট। গত 30 জুন মেঘালয়ের মৌসিন গ্রামে 417 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল 313 মিলিমিটার। এই প্রবল বর্ষণের ফলে তৃতীয় দফা বন্যায় আবারও ডুবে যায় সিলেট, সুনামগঞ্জ যে বিস্তীর্ণ অঞ্চল। সেই বন্যার পানি ধীরে ধীরে এখন মৌলভীবাজারেরও বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করছে। কেবলমাত্র ভারতের মেঘালয়ই নয়, বরঞ্চ সিলেট শহর এবং সুনামগঞ্জ শহরও একদিনে অতি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে। সিলেটে অন্তত বন্যা পরিস্থিতি ছাড়াও আরও 3 দফা অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে, জলাবদ্ধ হয়েছে সিলেট নগরী। সুনামগঞ্জ নগরও শহরও একইভাবে প্লাবিত হয়েছে অতিবৃষ্টির কারণে। তবে কি একদিনের অতিবৃষ্টি সিলেট বিভাগের বন্যা এবং নগরীর জলাবদ্ধতার জন্য দায়ী? বিশেষজ্ঞরা কি বলছেন? সম্প্রতি এক গবেষণায় নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার, নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ভারতের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন একটি চমকপ্রদ তথ্য। যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের গবেষকরা সিলেট অঞ্চল এবং মেঘালয়ের বৃষ্টিপাত এবং বন্যার গত 50 বছরের তথ্য পর্যালোচনা করে বলছেন যে গত 4 দশকে একদিনে অতি বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলে অন্তত 4 গুণ বেড়েছে। একদিন অতিবৃষ্টি বলতে অন্তত 150 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতকে বোঝায়, কিন্তু সাম্প্রতিক বন্যায় আমরা যেটা দেখছি একদিনে তার থেকে 2 গুণ, 3 গুণ বা 4 গুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে প্লাবিত হচ্ছে সিলেট বিভাগ, প্লাবিত হচ্ছে সিলেট নগরীর বিস্তীর্ণ অঞ্চল। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই একদিনে অতিবৃষ্টির পরিমাণটা বেড়েছে, যদিও সামষ্টিকভাবে এই অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, কিন্তু ভবিষ্যতে অন্তত আগামী 4 দশকে এই একদিনে অতিবৃষ্টির পরিমাণ আরও অনেকটুকু বাড়তে থাকবে এবং এই অতিবৃষ্টির প্রভাবে এই অঞ্চলে বন্যার প্রবণতা আরও ঘন ঘন হবে এবং সে ব্যাপারে গবেষকরা তাদের গবেষণায় জানিয়েছেন। কিন্তু এই অতিবৃষ্টি বা উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলের পানি এই অঞ্চলের নদ নদী, হাওড়াঞ্চল ধারণ করতে পারছে না। দীর্ঘদিন ধরে পলিমাটি জমে পাহাড় টিলা কাটার কারণে এবং গাছ কাটার কারণে এই অঞ্চলের নদী, হাওর তার নাব্যতা হারিয়েছে, তলদেশ ভরাট হয়েছে, যার ফলে একদিনের অতিবৃষ্টির পানি এই অঞ্চলের নদীগুলো ধারণ করতে পারছে না, হাওর ধারণ করতে পারছে না, প্রবাহ থাকছে না বলে জানাচ্ছেন গবেষকরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক AKM সাইফুল ইসলাম বলছেন যে দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রকল্পের কারণে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে এই বৃহত্তর সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী হাওর অঞ্চলের হাওরগুলো বিভিন্ন ছোট ছোট পকেট আকৃতি ধারণ করছে। যখন হাওর পকেট আকৃতি হয়ে যায় তখন যখন উজান থেকে ঢলটা নেমে আসে সেই ঢলের পানি এক হাওর থেকে আরেক হাওরে যেতে পারে না, নদী থেকে হাওরে যেতে পারে না এবং এই বাধার কারণে এই অঞ্চলের যেমন বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে একই সাথে দীর্ঘায়িত হচ্ছে বন্যা পরিস্থিতি। সিলেট বিভাগের প্রধান নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। এছাড়াও এই অঞ্চলের সারি গোয়াইন নদী, জাদুকাটা নদী, পুরাতন সুরমা, মনু, খোয়াই সহ সকল নদীরই খনন প্রয়োজন। সম্প্রতি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিলেটে এসেছিলেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছিলেন যে এই অঞ্চলের 20টি নদী খনন করার উদ্যোগ আছে সরকারের, কিন্তু শুধুমাত্র কি নদী খননই এই সমস্যার সমাধান করতে পারবে? বিশেষজ্ঞরা কিন্তু শুধুমাত্র নদ নদী খননেই এই সমস্যার সমাধান দেখছেন না। তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চলে পড়ছে, বারবার বন্যারূপে আসছে, সেই প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। সরকারকে যেমন নদ নদী খনন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, একই সাথে পরিকল্পনায় থাকতে হবে বন্যার সাথে কিভাবে এই অঞ্চলের মানুষ সহাবস্থানে যেতে পারেন সেই পরিকল্পনা, একই সাথে পরিকল্পনা থাকতে হবে বন্যা মোকাবেলারও। এছাড়াও এই অঞ্চলের পরিবেশ বিধ্বংসী যত ধরনের কার্যক্রম আছে, টিলা কাটা, গাছ কাটা, সে সকল কার্যক্রম বন্ধ করতে হবে। সিলেট নগরী এবং সুনামগঞ্জ শহরে যে সকল খাল আছে সেই সকল খাল পুনরুদ্ধার করতে হবে, যে সকল খালের খনন প্রয়োজন সে সকল খাল দ্রুত খনন করতে হবে। তাহলেই নগরীতে জলাবদ্ধতা মোকাবেলার যেমন একটি দিক উন্মোচিত হবে, একইভাবে সিলেটের বন্যা পরিস্থিতিরও একটি দীর্ঘমেয়াদী সমাধান আশা করা যেতে পারে।